জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি সিউল আহমেদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি ও শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আটক করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর সদরঘাট থেকে তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী, ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতার তোপের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান শেখ হাসিনা। এর পরপরই তার সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্যান্য নেতারা গা ঢাকা দেন। সালমান এফ রহমানের আজ গ্রেপ্তার হওয়ার খবর এলেও ভারতীয় গণমাধ্যমে এর আগে দাবি করা হয়েছিল তিনি শেখ হাসিনার সঙ্গে দেশ ছাড়েন। এখন নিউমার্কেট থানায় আছেন সহকর্মী রাকিবুল রাহাত, যুক্ত হচ্ছি তার সাথে। রাহাত, সালমান এফ রহমান ও আনিসুল হককে কি থানায় আনা হয়েছে? সবশেষ খবর জানাবেন। সিউল, এখন পর্যন্ত তাদেরকে এই নিউ মার্কেট থানায় নিয়ে আসা হয়নি, তবে আমরা এখানের পুলিশের কাছ থেকে যে তথ্য পেয়েছি তাতে বলা হয়েছে যে 16 জুলাই নিউ মার্কেট থানার সামনে সবুজ আলী নামে যে একজন শিক্ষার্থী নিহত হয়, তার পরের দিন তার ভাই নিউ মার্কেট থানায় একটি মামলা করে এবং সেই মামলায় অজ্ঞাত অনেককে আসামি করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা পুলিশের পক্ষ থেকে জেনেছি যে তার পরিপ্রেক্ষিতেই মূলত আজকে এই সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হককে সদরঘাট থেকে গ্রেপ্তার হবার তথ্য তারা দিয়েছেন এবং যে সেই মামলাই কিন্তু তাদেরকে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই মামলাটিতেই মূলত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখন পর্যন্ত ভেতরে যে ডিউটি অফিসার রয়েছে তার সঙ্গে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে যেহেতু এই থানার মামলায় তাদের দুইজনকে আপাতত আটক করা হয়েছে, সেক্ষেত্রে থানায় তাদেরকে নিয়ে আসার একটি সম্ভাবনা রয়েছে, তবে তাদেরকে কতক্ষণ নাগাদ নিয়ে আসা হবে সেই সম্পর্কে তারা আমাদেরকে কোনো তথ্য দিতে পারেননি। এর আগে যখন এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আমরা দেখেছি যে 16 তারিখে যখন পুলিশের মুখোমুখি হয় এই ছাত্র জনতা, তখন নিউ মার্কেট থানার সামনে, ঢাকা কলেজের সামনে বিশেষ করে, সেই জায়গাটিতে একজন নিহত হয়, তার নাম সবুজ আলী, এবং তারপর 17 তারিখে তার ভাই নীলফামারী থেকে এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার ছোট ভাইয়ের মরদেহ শনাক্ত করে এবং তারপর তিনি নিউ মার্কেট থানায় একটি মামলা করেন এবং পরবর্তীতে সেই মামলায় কিন্তু অজ্ঞাতনামা আসামিদেরকে বলা হয় যে এই মামলার যারা আসামি রয়েছেন তারা অজ্ঞাত। তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে যখন সদরঘাট থেকে ছদ্মবেশে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং আনিসুল হককে তাদেরকে ছদ্মবেশে আটক করার কথা জানায় ঢাকা মহানগর পুলিশ, এবং তারপর থেকেই কিন্তু আমরা দেখছি যে তাদেরকে যেহেতু এই থানার মামলায় আটক করা হয়েছে, সেক্ষেত্রে এই থানায় নিয়ে আসা হবে। এবং আমরা আরও জানতে পেরেছি যে 16 তারিখ 7 নম্বর যে মামলাটি করা হয়েছে, সেই 7 নম্বর মামলাটি মূলত এই যে সবুজ আলী এই শিক্ষার্থী এবং একই সঙ্গে এই জায়গাটিতে অর্থাৎ এই ঢাকা কলেজ নিউ মার্কেটের মাঝামাঝি একজন হকার নিহত হবার খবর পাওয়া যায়, তার যে হত্যা মামলা রয়েছে সেই হত্যা মামলাটিও এই নিউ মার্কেট থানায় করা হয়েছে। এবং এর পরে কিন্তু আমরা দেখছিলাম যে এরপরেও আন্দোলন চলমান ছিল এবং আগস্টের 5 তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করে তিনি দেশ থেকে পালিয়ে যান এবং তারপরে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা ছিলেন তারাও গা ঢাকা দেন এবং এরপরে আমরা আওয়ামী লীগের বেশ কয়েকজনকে বিমানবন্দর এবং অন্যান্য কয়েকটি জায়গা থেকে আটক হবার খবর পেয়েছি। তারপরেই আজকে সন্ধ্যার সময় এই দুইজনকে আটকের খবর দেয় পুলিশ এবং তারপর কিন্তু যদি অর্থাৎ এই আইনের যে নিয়ম রয়েছে, অর্থাৎ যেহেতু এই থানাটিতে তাদের মামলা রয়েছে, এই থানায় তাদেরকে নিয়ে আসার কথা এবং থানা থেকে কিন্তু পরবর্তীতে আমরা আইনের যে বিষয়টি রয়েছে তাতে দেখি যে তাদেরকে নিম্ন আদালতে তাদের প্রেরণ করা হয় এবং সেখান থেকেই তাদের পরবর্তী জিজ্ঞাসাবাদ, রিমান্ড বা অন্যান্য যে আইনি প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে আদালতের মুখোমুখি হতে হয় এবং সেখান থেকেই কিন্তু বাকি সিদ্ধান্ত আসে। তবে এখন পর্যন্ত এই দুইজনকে এই থানায় নিয়ে আসা হয়নি, তাদেরকে নিয়ে আসার পরে আমরা বাকি বিস্তারিত জানাতে পারবো। এই ছিল নিউ মার্কেট থানা থেকে আমার কাছে সবশেষ। সিউল, সহকর্মী রাহাত জানাচ্ছিলেন আসলে নিউ মার্কেট থানা থেকে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের যে গ্রেপ্তারের খবর সেটি সর্বশেষ। হত্যা মামলায় এজাহারে উঠতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম।
একই মামলায় আসামি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি ও অতিরিক্ত আইজিপি, ডিএমপি কমিশনার সহ 7 জন। মঙ্গলবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার দায়ের করেন মোহাম্মদপুরের এক ব্যবসায়ী। পরে মোহাম্মদপুর থানাকে মামলাটি রেকর্ডের আদেশ দেন আদালত। অভিযোগে বলা হয় 19 জুলাই মোহাম্মদপুরে ছাত্র জনতার মিছিলে গুলি চালায় পুলিশ। তাতে স্থানীয় মুদি দোকানি আবু সায়েদের মাথায় গুলি লাগলে সেখানেই তিনি মারা যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোরভাবে কোটা সংস্কার আন্দোলন দমনের যে আদেশ দেন, এ ঘটনা তারই প্রতিফলন বলে উল্লেখ করা হয় মামলায়। তার স্ত্রী এবং সন্তান জানায় যে একটা ছেলেই তার আছে, মেয়েটার বিয়ে হয়ে গেছে, তাদের ঘরে চাল নাই, তারা আসতে পারবে না ঢাকাতে, তাদের এই খরচ দেওয়ার সামর্থ্য নাই এবং তাদের কৃষি ব্যাংকের একটা লোন আছে প্রায় 1.5 লক্ষ টাকার। এটা নিয়ে তারা এই অবস্থাতেও কৃষি ব্যাংক তাদেরকে প্রেশার দিচ্ছে। তো অবশেষে বিবেকের তাড়নায় আর থাকতে না পেরে আজকে এসে খুনি হাসিনার এগেনস্টে হত্যা মামলার জন্য আবেদন করেছি। হত্যার বিচার সর্বোচ্চ যেটা হয় ফাঁসি, আমি সেটাই চাই। তারপরেও আমার কথা হচ্ছে যে শুধু এই একটা না, জুলাইতে সমস্ত বাংলাদেশে যত মানুষ, যত ছাত্র, যত শিশু, যত বৃদ্ধ, প্রত্যেকের খুনের বিচার চাই। বিজ্ঞ আদালত মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন এবং তদন্ত হবে। তদন্তের সাপেক্ষে মামলার আইনের প্রসিডিউর অনুযায়ী সর্বশেষ আমরা যতটুকু সাক্ষ্য প্রমাণ দেওয়ার চেষ্টা করব। সনাতন ধর্মাবলম্বীদের বিভক্ত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা বীর প্রতীক ফারুকী আজমের শপথ অনুষ্ঠান শেষে সরাসরি ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা। ছিলেন ধর্ম উপদেষ্টা ও আইন উপদেষ্টা। এ সময় ডক্টর ইউনূস মন্দির কমিটির সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, এদেশে সব মানুষের অধিকার নিশ্চিত হবে। এদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সাংবিধানিক অধিকার ভোগ করবে। পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ এটি আমরা নিশ্চিত করতে চাই। এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি যেন না। আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে, সেটা পেলে আমাদের বাকস্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে। যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু বুঝি, আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে, মানবিক অধিকার প্রতিষ্ঠিত সংবিধানে আছে। আমি এটি হলো আমাদের মূল লক্ষ্য। আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক, আমি তমুক, আমি এইটা আবার পুরানো খেলায় চলে গেলেন। এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে। আপনারা বলেন যে আমি মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকারে আমাকে দিতে হবে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাত হোসেন বলেছেন, আন্দোলনের শিক্ষার্থী হত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। খুঁজে বের করা হবে হুকুমের আসামিদের। মঙ্গলবার সকালে পিলখানায় তিনি একথা বলেন। আমাদের সবার লিস্ট আমাদের কাছে আছে, আপনারা 2-1 দিনের মধ্যে অ্যাকশন দেখবেন। কারণ আমি তো এটা মালিক না, আমি সাইন করতে পারি, এটা 2টা ধাপ গিয়ে তারপর এটা হবে। আশা করি আজকে বা কালকের মধ্যে আপনারা খবর জেনে যাবেন। ভবিষ্যতে পুলিশ যাতে মানবিক পুলিশ হিসাবে হয় তার জন্য একটা পুলিশ কমিশনের চিন্তা ভাবনা আমরা করছি। পুলিশ নিজেই বলছে যে আমরা পুলিশ কমিশনের আন্ডারে থাকতে চাই, আমরা কোনো পলিটিক্যাল কারোর আন্ডারে থাকতে চাই না, তাহলে আমাদেরকে এইভাবে ইউজ করবে। ব্যাংক খাতকে স্থিতিশীল ও অর্থনীতিকে চাঙা করার উপর গুরুত্বারোপ করেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে আগারগাঁয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সামষ্টিক অর্থনীতির সূচক ভালো করার তুলনায় মানুষের জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য ফেরানোর উপর গুরুত্ব দেওয়া হবে। বাংলাদেশের এখন আমাদের অর্থের অপচয় বন্ধ করতেই হবে, যে কোনো প্রশাসনিক ব্যয় বলুন, প্রয়োগ করুন। দ্বিতীয়ত অর্থের ইউটিলাইজেশন, এবং সেই অর্থটা আমাদের দেশীয় সম্পদ, বহির সম্পদ, লোন গ্র্যান্ট হোক, দুটোই। বাইরের টাকা দিয়ে আনবেন, যথেচ্ছ খরচ করবেন, সেটা চলবে না। স্বচ্ছতা, জবাবদিহিতা, প্রকিউরমেন্টের ব্যাপারে এইগুলো আমরা ইস্যু করবেন। ওই পাসিং দ্য বাক, আমার সময় ছিলাম না, আমি করি নাই, আরেকজন করে গেছে, এইগুলো কিন্তু আমি ইস্যু করবো না। আন্দোলনে হত্যা দ্রুত বিচার করা সহ 4 দফা দাবি জানিয়ে রেজিস্ট্যান্স উইক শুরু করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কর্মসূচি থেকে হত্যায় জড়িতদের বিরুদ্ধে সারা দেশে মামলা দেওয়ার আহ্বান জানান সমন্বয়করা। এ সময় আহত ও নিহতদের তালিকা তৈরিতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তারা। মঙ্গলবার বিকেল ৩টায় রাজু ভাস্কর্য থেকে এই কর্মসূচি শুরু হয়। রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া মিছিল হলপাড়া ভিসি চত্বর ঘুরে শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে। এ সময় সমন্বয়করা বলেন, হত্যার বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। ফ্যাসিবাদী দালালরা খোয়ারে লুকিয়ে আছে, সেখান থেকে তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসব। আমরা আজকে শহীদ মিনার থেকে ঘোষণা দিতে চাই, যতদিন তাদেরকে বিচার আওতায় না হবে ততদিন ছাত্র জনতা লাশ রাজপথে লড়াই চালিয়ে যাবে। আগামীকাল সারাদিন খুনি সন্ত্রাসীদেরকে মামলা দিন। আমরা শুধুমাত্র আমাদের আন্দোলনকে কেন্দ্র করে আহত হওয়া এবং শহীদ হওয়া ভাই বোনদের তথ্য সংগ্রহ করছি। আপনারা তথ্যগুলো দিবেন যেন সারা দেশের সকল সেই ভাই বোনদের পাশে আমরা দাঁড়াতে পারি। আগের ফ্যাসিস্ট সরকারের যারা ফুড সোলজার ছিল, যেসব সচিব ছিল, সেসব আমরা ছিল, তাদেরকে পদত্যাগের মধ্য দিয়ে, পদচ্যুতের মধ্য দিয়ে আমরা সেদিন দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের আরও এক উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক। মঙ্গলবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেন তিনি। বলেন, সরকারের লক্ষ্য পূরণে কাজ করবেন তিনি। প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের 14 উপদেষ্টার শপথ হয় 8 আগস্ট। পরে সোমবার শপথ নেন আরও 2 জন। নতুন সরকারের 17 উপদেষ্টার মধ্যে শপথ নেওয়ার বাকি ছিলেন ফারুকী আজম বীর প্রতীক। সকালে বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই শপথ বাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। নতুন এই উপদেষ্টা বলেন, যে প্রেক্ষাপটে এই সরকার তা পূরণ করতে তিনি কাজ করবেন। শপথ শেষ হলেও নতুন উপদেষ্টা কোন মন্ত্রণালয়ে পাবেন তা এখনও চূড়ান্ত হয়নি। অনেক বড় দায়িত্ব সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা লাগবে, যে ক্ষেত্রে হোক, কারণ এটা রক্ত অতিক্রম করে আসছে। ছেলেরা এটার জন্য দেশবাসী রক্ত দিয়েছে, তো যে সংস্কারের জন্য তারা রক্ত দিয়েছে সেটা সংস্কার করতেই হবে। শপথ নিলেন আপিল বিভাগে নিয়োগ পাওয়া 4 জন বিচারপতি। শপথ নেওয়া 4 বিচারপতি হলেন বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক, বিচারপতি SM এমদাদুল হক। মঙ্গলবার সকাল 10:30টায় সুপ্রিম কোর্টের জাজের লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এই 4 বিচারপতিকে শপথ পড়ান। এ সময় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। শপথ পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভোঁয়া। 12 আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ গোলাম সারোয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের 95 এর 1 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে হাইকোর্ট বিভাগে কর্মরত এই 4 বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ হইতে কার্যকর হইবে। এর আগে 10 আগস্ট পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের 6 বিচারপতি। রাষ্ট্র সংস্কার শেষে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা দেবে সেনাবাহিনী। বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট রাজশাহী সেনানিবাস পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান জানান, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। পুলিশ কিছুটা ট্রমার মধ্যে রয়েছে। অল্প কিছুদিনের মধ্যে পুলিশ পুরোদমে কাজ শুরু করলে সেনানিবাসে ফিরে যাবে সেনাবাহিনী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, জীবন বিপন্ন হতে পারে, ধর্ম বর্ণ নির্বিশেষে এমন অনেককেই আশ্রয় দিয়েছেন। তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, সেক্ষেত্রে তাদের বিচারের আওতায় আনা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে, এটার জন্য আমরা সবাই কাজ করেছি। আপনারা আমাদের সাহায্য করেছেন, এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। পুলিশ বিভিন্ন থানায় অলরেডি কাজ শুরু করেছে, যেটা একটা ভালো জিনিস। আমরা পুলিশকে প্রোটেকশন দিয়ে যাচ্ছি। তারা সম্পূর্ণভাবে যখন কর্ম শুরু করে দিবে, যখন পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে, তখন আমরা ইনশাল্লাহ সেনানিবাসে ফেরত যাব।
দেশত্যাগের পরে প্রথমবারের মতো বিবৃতি দিলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 3 পৃষ্ঠার বিবৃতিটি তার ছেলে জয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। সম্প্রতি দেশে সংগঠিত হত্যা ও নাশকতার সঙ্গে জড়িতদের তদন্তদের মাধ্যমে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি। আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শোক প্রকাশ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা ও ধানমন্ডির 32 নম্বরের বাড়ি ধ্বংসের জন্য তিনি দেশবাসীর কাছে এর বিচার চেয়েছেন। এ সময় যথাযথ মর্যাদার সঙ্গে আগামী 15 আগস্ট জাতীয় শোক দিবস পালনের আহ্বান জানান শেখ হাসিনা। এখন চারদিক থেকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। হিংসা বিদ্বেষ নয়, অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চায় বিএনপি, জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকাল 11:30টায় সৈয়দপুরের স্মৃতি আমলান চত্বরে এক পথসভায় একথা বলেন বিএনপি মহাসচিব। হিন্দু সম্প্রদায়ের উপর যে কোনো ধরনের হামলা নির্যাতন প্রতিহত করতে হবে আহ্বান জানান তিনি। পথসভা শেষে ঠাকুরগাঁয়ের উদ্দেশ্যে রওনা হন বিএনপির এই নেতা। অন্তর্বর্তীকালীন সরকার তারা দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে নির্বাচনের একটা পথ তৈরি করবে। সেই নির্বাচনের মধ্যে দিয়ে তখন নির্বাচন হবে, সেই নির্বাচনে রাজনৈতিক দলগুলো প্রতিযোগিতা করবে, যারা নির্বাচিত হবে জনগণের ভোটের মাধ্যমে তারাই সরকার গঠন করবে। সুতরাং কেউ কোথাও জবরদখল করতে যেন না যায়, সেটা আপনাদের দায়িত্ব। আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় দেশে হত্যাযজ্ঞ হয়েছে। জাতিসংঘের কাছে এই গণহত্যার সঠিক নিরপেক্ষ তদন্ত দাবি করে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার দুপুরে ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কের ভবনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামা ওবায়েদ সাক্ষাৎ করতে আসেন। আলোচনা শেষে গণমাধ্যমকে জানান, গণ আন্দোলনে যে হত্যাকাণ্ড ঘটেছে তার পৃষ্ঠপোষকতা করেছিল শেখ হাসিনা সরকার। তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি করে হত্যার ঘটনা উদ্ঘাটন করতে হবে। এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনার দেশে ফিরে আসা না আসা তাদের নিজস্ব ব্যাপার, তবে এই গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি হতে হবে তাদের। বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে এটা সারা বিশ্বের কাছে ঘৃণিত হয়েছে এবং সারা বিশ্বে এটার প্রতিবাদ করেছে। সুতরাং আমরা মনে করি এই জন্য আন্তর্জাতিক মানের একটি স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে। আগামী দিনে বাংলাদেশে কেউ সাহস করবে না যে বাংলাদেশের নিজের দেশের নাগরিকদের হত্যা করে জোর করে ক্ষমতায় গিয়ে থাকার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যাতে কারো মনে আগামী দিনে না জাগে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর। আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের জন্য নির্ধারিত বয়সসীমা তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। আগে নির্ধারিত বয়সসীমা ছিল সর্বোচ্চ 67 বছর। গভর্নরের নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা তুলে দেওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের আদেশ সংশোধনের প্রস্তাব উপদেষ্টা পরিষদের সভায় রাখা হয় বলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উচ্চ পর্যায়ের সূত্র নিশ্চিত করেছে। 26 দিন বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। চলছে স্বল্প দূরত্বের মেইল, এক্সপ্রেস ও কমিউটার ট্রেন। আগামী বৃহস্পতিবার থেকে আন্তনগর ট্রেন চলাচল করবে। এর টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল বিকাল 5টা থেকে। দেয়া হচ্ছে 10 দিনের আগের টিকিট। এর আগে রোববার রেলওয়ে জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, 26 দিন বন্ধ থাকার পর 15 আগস্ট থেকে সারা দেশে চলবে আন্তনগর ট্রেন। তবে ক্ষতিগ্রস্ত হওয়ার পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন আপাতত বন্ধ থাকবে। এরপর সোমবার থেকে শুরু হয় মালবাহী ট্রেন চলাচল। আজ থেকে শুরু হয়েছে স্বল্প দূরত্বের মেইল ও কমিউটার ট্রেন চলাচল। এদিকে রাজধানীর বাইরেও বেশিরভাগ ট্রেন ছেড়েছে শিডিউল অনুযায়ী। এতে যাত্রীদের মাঝে স্বস্তি ফিরেছে। সকাল 6টা থেকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে বেশ কয়েকটি লোকাল ট্রেন ছেড়ে যায়। সকাল থেকে ট্রেনের কাউন্টারে ছিল ভিড়। চট্টগ্রাম রেল স্টেশন থেকে সকাল থেকে যথাসময়ে ছেড়ে যায় লোকাল ও কমিউটার ট্রেন। বিরতির পর প্রথম দিন হওয়ায় সকাল থেকে যাত্রী চাপ কিছুটা কম ছিল।
তবে বেলা বাড়ার সাথে সাথে ভিড় কিছুটা বাড়তে থাকে। প্রথম দিনে চট্টগ্রাম স্টেশন থেকে লোকাল, কমিউটার ও মেল ট্রেন চলাচল করলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচল বন্ধ আছে। যাত্রীরা জানান, যে কোনো দুর্যোগে যেন রেল চলাচল সচল রাখা হয়। লোকাল ট্রেন এগুলো চলতেছে, ভালোই লাগতেছে, খারাপ না। ট্রেনেই যাতায়াত করি, আমাদের জামালপুরে কিছু নাই, ট্রেন ছাড়া যাতায়াতের ভালো। আমরা যারা অফিসে রেগুলার চলাচল করি, ট্রেন যাতায়াত অত্যন্ত জরুরি এবং খুব চলাচলের জন্য খুব ভালো। ট্রেন যাত্রাটা সকলের জন্য শুভ হবে এবং সাশ্রয় হবে এবং নিরাপদ হবে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রকল্প বাস্তবায়নের নামে কোটি কোটি টাকা লুটপাতের বিচার দাবি করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। একই সঙ্গে তারা বেতন বৈষম্য দূরীকরণের দাবি জানিয়েছেন। সকাল থেকে পরিকল্পনা চত্বরে বিক্ষোভ করতে থাকেন কর্মচারীরা। বেতনের গ্রেড সংখ্যা কমিয়ে বিপুল বেতন বৈষম্য দূর করার দাবি জানান তারা। এ সময় তারা বলেন, গত সরকারের আমলে প্রকল্প বাস্তবায়নের নামে হাজার হাজার কোটি লোপাট হয়েছে। যারা এসব দুর্নীতির সাথে জড়িত তাদের বিচারের দাবি জানান বিক্ষোভরত কর্মচারীরা। কোনো দাবি দেওয়া বাস্তবায়ন করে নাই এবং যারা পে স্কেল বাস্তবায়ন করে ওনারা ওনাদেরটাই সবসময় বাস্তবায়ন করে, আমাদের বিষয়ে কোনো দাবি দেওয়া কখনোই পূরণ করা হয় নাই। টাইম স্কেল সিলেকশন গ্রেডের জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি। আমাদের টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। যে সকল দুর্নীতিবাজ কর্মকর্তা, কর্মচারী এবং টেন্ডারবাজ আছে তাদের মূলোৎপাটন করতে চায়। একই চেয়ারে 15 বছর থেকে 18 বছর একই চেয়ারে কিভাবে থাকে? সোমবার রাস্তার বিভিন্ন মোড়ে সীমিত পরিসরে ট্রাফিক পুলিশ কাজ করলেও মঙ্গলবার উপস্থিতি অনেকটাই বেশি। তবে পুলিশকে সহায়তা করতে রাস্তায় এখনও কাজ করছে বিএনসিসি সহ বেশ সংগঠনের কর্মীরা। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্ট ঘুরে দেখা যায় প্রতিটি মোড়েই 8 থেকে 10 জন ট্রাফিক পুলিশ কাজ করছে, যার ফলে অন্যান্য দিনের চেয়ে বেড়েছে রাস্তায় গণপরিবহনের সংখ্যাও। সাধারণ জনগণের মধ্যেও ফিরেছে স্বস্তি। তবে রাস্তায় সাধারণ শিক্ষার্থী দেখা না গেলেও পুলিশকে সহায়তা করতে বিএনসিসি, রেড ক্রিসেন্ট, নিরাপদ সড়ক চাই সহ বেশ কিছু সংগঠনের হয়ে কাজ করছে অনেকেই। যতদিন পর্যন্ত পুরোদমে ট্রাফিক কার্যক্রম শুরু না হবে ততদিন ট্রাফিক পুলিশের সাথে রাস্তায় কাজ করবেন বলে তারা জানান। আমরা চাই যে কোনো ঘুষ দুর্নীতি না হোক, সবাই আইন মাইনে চলুক। আমরা চাই প্রশাসন অতি দ্রুতভাবে আরও আগায় এসে দেশটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করুক। জনগণের স্বার্থে আমরা যতক্ষণ পর্যন্ত প্রপার প্রশাসন ব্যবস্থা বা প্রোটেকশন নিশ্চিত না করতে পারতেছি ততক্ষণ পর্যন্ত আমরা সার্ভিস দেওয়ার জন্য যথারীতি অন দ্য ফিল্ড আছি। এরা যদি এদের নিয়মকানুন ঠিক মতন পালন করে তাইলে মনে করি যে আমাদের দেশ আবার নতুন দেশ নতুনভাবে চলবে ইনশাল্লাহ। আমাদের অলমোস্ট সব ঠিক হয়ে গেছে। আমাদের যে ডিভিশনটা আছে, আমাদের ডিসিশন নির্দেশে আমাদের ডিভিশনের সব জায়গায় সব পয়েন্টে ডিপ্লয়মেন্ট হয়ে গেছে। আমাদের কোনো সমস্যা নেই, আমরা স্বাভাবিকভাবেই কাজ করতে পারছি। রাজধানীর মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য খাতে সীমাহীন দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ভিতরে মুভ টু ডিজি হেলথ নামে কর্মসূচি পালন করে স্বাস্থ্য ক্যাডাররা। পরবর্তীতে প্রধান ফটকের সামনে এসে অবস্থান নেন তারা। এ সময় বক্তারা বলেন, স্বাস্থ্য ক্যাডারদের বঞ্চিত করে অ্যাডহক ও নন ক্যাডার প্রকল্প কর্মকর্তাদের অবৈধ ও বিধি বহির্ভূত পদোন্নতি ও পদায়ন বাতিল করতে হবে। অবস্থান ধর্মঘট কর্মসূচিতে দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ ও বিচারের দাবি তোলেন স্বাস্থ্য ক্যাডাররা। এ সময় বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্য ও ঔষধ নীতিমালা প্রণয়ন, স্বাস্থ্য আইন সহ স্বাস্থ্য খাতে যুগোপযোগী সংস্কারের দাবি তোলেন স্বাস্থ্য ক্যাডাররা। গত 10 থেকে 15 বছর ধরে যারা বিসিএস স্বাস্থ্য ক্যাডারে আছেন তারা সকল ক্রাইটেরিয়া পূরণ করেও প্রমোশন বঞ্চিত হয়ে আছেন। নিজেরাই স্বীকার করেছে অ্যাডহকদেরকে যা দেওয়া হয়েছে সবই অবৈধ। নিজেরা স্বীকার করে তাদের পদায়ন বাতিল করে একটি প্রজ্ঞাপন জারি করেছিল, কিন্তু গতকালেই তারা নিজেরা কনস্পাইরেসি করে সেই প্রজ্ঞাপনটি আবার স্থগিত করে মন্ত্রণালয়ের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। অবৈধ পদোন্নতির যারা শিরোমণি ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তর পরিচালক প্রশাসন সহ দুর্নীতিগ্রস্ত অন্যান্য সকল কর্মকর্তার আমরা অনতিবিলম্বে পদত্যাগ চাই। ব্যাংকের তারল্য সংকটে টাকা তুলতে পারছেন না ধানের পাইকার ও ব্যবসায়ীরা, যার প্রভাব পড়েছে ধানের বাজারে। সরবরাহ সংকটের পরও কমছে দাম। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী আজও 2 লাখ টাকার উপর নগদ টাকা লেনদেন হচ্ছে না ব্যাংকগুলোতে। এতে নগদ টাকার অভাবে জয়পুরহাটের ব্যবসায়ীরা ধান কেনাকাটায় বিপাকে পড়েছেন। টাকার অভাবে পাইকার ও ব্যবসায়ীরা ধান কিনতে না পারায় সরবরাহ সংকটের পরও কমেছে দর।
ধানের মোকামে দেখা যায় মন প্রতি দাম কমেছে 50 থেকে 100 টাকা। এতে কৃষকরা আশানুরূপ দাম না পাওয়ায় হাট থেকে ধান ফিরিয়ে নিচ্ছেন। জয়পুরহাটে আজ প্রতি মন কাটারি ভোগ ধান বিক্রি হচ্ছে 1500 টাকায়, আর মোটা হাইব্রিড ধান বিক্রি হচ্ছে 1200 টাকা মন। টাকা 1 লাখ করে দিচ্ছিল আগে চেকের মাধ্যমে, এখন 2 লাখ টাকা দিচ্ছে। তোলারও কঠিন, সার্ভারের গ্যাঞ্জাম, টাকা তোলা পাচ্ছে না। বাজারে ধান আছে একটু, ওই জন্য দাম একটু কম। ঠিক মতন ব্যাংকে টাকা পাচ্ছে না, 1 লাখ করে টাকা দিচ্ছে, এই জন্য ধান ঠিক মতন সবাই কিনতেছে না। কাটারি 1500, 10-20 টাকা মন ভালোটা, আর শানলা ধান 1400, আর জিরা 1420-30। ভরা মৌসুমেও সাগরে কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাচ্ছেন না জেলেরা। সাথে নদ নদীতে পানি কম থাকায় দেশীয় জাতের মাছের সরবরাহ কমেছে। এতে ইলিশসহ সব বাজারে সব ধরনের মাছের দাম চড়া। কিছুদিন আগে সাগর উত্তাল হওয়ায় মাছ ধরতে নামতে পারেননি পটুয়াখালী ও কলাপাড়ার উপকূলীয় জেলেরা। তবে সমুদ্র শান্ত হলেও সপ্তাহখানেক সাগরে ঘুরে যে ইলিশ পাচ্ছেন তা চাহিদার তুলনায় কম। এতে ভরা মৌসুমে হলেও দাম চড়া। পাইকারিতে বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে 1500 টাকা কেজিতে, যা অধিকাংশ ক্রেতারই নাগালের বাইরে। এদিকে সরবরাহ সংকট কমলেও মাগুরা মাছের আড়ত। ব্যবসায়ীরা জানান নদ নদীর পানি কম থাকায় দেশীয় জাতের মাছ মিলছে কম, ফলে নির্ভর করতে হচ্ছে চাষের মাছের উপর। 1 লাখ টাকার বরাবরই বেচে নেই 50,000, 60,000 মাছ টোটাল নাই গাঙ্গে। 800-900 গ্রামের ইলিশ যাইয়া 15 থেকে 2000 টাকা। আমরা এলে ক্রেতা, কিনিয়া বেশ বুঝে কোনো কায়দা নাই, আকাশ ছোঁয়া মাছের দাম। সাগরের নিম্নচাপের কারণে মাছ জেলে সব উঠে আসার কারণে শুধু এই কারণটা হচ্ছে। ইলিশ মাছ তো নাই বললেই চলে, যাই আছে এরকমের 2-4টা মাছ আছে, তার অনেক মূল্য বৃদ্ধি। এখন চারদিক থেকে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পর। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। বাংলাদেশের ছাত্র জনতা গণঅভ্যুত্থান কিংবা সরকার উৎখাতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। সোমবার সংবাদ সম্মেলনে কথা বলেন হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জেপিয়ারে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো প্রতিবেদনে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার কথা প্রত্যাখ্যান করে প্রেস সচিব জানান, বাংলাদেশের জনগণকেই সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে। সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে কারিন জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। টানা 36 দিনের কোটা সংস্কার আন্দোলনের পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশান্তরী হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজার খান ইউনুসে আবাসন আল কাবিরা অঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত 10 জনের প্রাণহানি হয়েছে। সোমবার সংবাদ মাধ্যম ওয়াফা এ তথ্যটি নিশ্চিত করে জানায়, বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাবের একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা পেশ করতে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবিত পরিকল্পনাটি বারবার সমঝোতার টেবিলে না এনে নতুন কিছু প্রস্তাবনা নিয়ে আলোচনা হওয়া উচিত। অন্যদিকে দুটি বিচ্ছিন্ন ঘটনায় এক ইসরায়েলি বন্দীর মৃত্যুর বিষয়ে হামাসের দেয়া বিবৃতি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ইসরায়েল। অবিলম্বে এ ঘটনায় তদন্ত করা হবে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। রাশিয়ার 1000 বর্গ কিলোমিটার এলাকা দখলের দাবি করেছে ইউক্রেন। 2.5 বছর ধরে চলমান ইউক্রেন রাশিয়া সংঘাতে মস্কোর বিরুদ্ধে এটাই কিয়েভের সবচেয়ে বড় পাল্টা হামলা বলে দাবি করেছে বিশ্বের গণমাধ্যমগুলো। ইউক্রেনীয় সেনাবাহিনীর শীর্ষস্থানীয় এক কর্মকর্তা জানান, রাশিয়ার কুরস্ক অঞ্চলে টানা 7 দিন জোরালো হামলা চালানোর পর এই বিশেষ অপারেশন সফল হয়েছে। রাশিয়ার সীমান্তে সফল একটি হামলা চালানোর প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া তার স্বার্থের জন্য একের পর এক স্বাধীন ভূখণ্ডে যুদ্ধ ঘোষণা করেছে। এবার মস্কোকে সেই মূল্য পরিশোধ করতে হবে। জবাবে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, কিয়েভের এই হামলা এক ধরনের উস্কানি। ইউক্রেনীয় সেনাদের কড়া জবাব দিতে রুশ সেনাদের নির্দেশ দিয়েছেন তিনি।
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বহুল প্রতীক্ষিত সাক্ষাৎকার নিলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে চিটচ্যাটের মাধ্যমে দীর্ঘ 2 ঘন্টারও বেশি সময় ধরে ট্রাম্পের এই সাক্ষাৎকার নেন মাস্ক। যদিও নির্ধারিত সময়ের আধা ঘন্টার বেশি সময় পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাক্ষাৎকারটি সরাসরি প্রচার শুরু হয়। সাইবার হামলার জেরেই এই বিলম্ব বলে মনে করছে ট্রাম্পের প্রচার শিবির। সাক্ষাৎকারে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কামলা হ্যারিসের তার রানিং মেট টিম ওয়ালস ক্যাপিটাল হিলে হামলা, ট্রাম্পের ওপর হামলা সহ নানা বিষয়ে আলোচনা হয়। 2021 সালের 6 জানুয়ারি হামলার ক্যাপিটাল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার পর সাবেকেই মার্কিন প্রেসিডেন্টের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর ট্রাম্পের অ্যাকাউন্টটি পুনরায় ফিরিয়ে দেওয়া হয়। ইতালির ল্যাম্পেদুসা দ্বীপের উপকূল থেকে 54 জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। লাইফ জ্যাকেট ও রাবার বোট নিয়ে এগিয়ে এসে উদ্ধার কাজে সহায়তা করেছে স্প্যানিশ একটি এনজিও। এরপর ইতালির একটি জাহাজে করে তাদের দ্বীপে নিয়ে আসা হয়। উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীদের বেশিরভাগ সিরিয়ার নাগরিক। এদের মধ্যে 2 জন সুদানের নাগরিক ছিল। অভিবাসন দল ঠেকাতে গত বছর আলবেনিয়ার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে ইতালীয় ডানপন্থী সরকার। চুক্তি অনুযায়ী বছরে প্রায় 36,000 অভিবাসী প্রত্যাশীদের আশ্রয় দেওয়ার পরিকল্পনা নেয় ইতালীয় সরকার। তুর্কিয়েতে ছুরিঘাতে 5 জন আহত হওয়ার ঘটনায় 18 বছর বয়সী মুখোশধারী সন্দেহভাজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর এস্কিসেহিরেতে এই ঘটনা ঘটে। মাথায় হেলমেট ও মুখোশ পরে বুলেট প্রুফ জ্যাকেট গায়ে মসজিদের ভেতরে ঢুকে 5 জনকে ছুরিঘাত করে। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তুর্কির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু হয়েছে, তবে হামলার কারণ ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানাননি। স্থানীয় গণমাধ্যম বলছে, ভিডিও গেমসে প্রভাবিত হয়ে আক্রমণ চালায় হামলাকারী। সম্প্রতি ছুরি হামলার ঘটনা বেড়েছে তুর্কিয়াতে। গত 2 মাসে পূর্ব বেঙ্গল প্রদেশে ছুরিঘাতে 2 জনের মৃত্যু হয়। এখন চারদিক থেকে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। ইউরোপিয়ান ফুটবলে দলবদলের সময় প্রায় শেষ, শুরু হতে যাচ্ছে মাঠের খেলা। শীর্ষ 5 লিগের মধ্যে সবার আগে শুরু হবে স্প্যানিশ লা লিগা। লিগটিতে এবারের মৌসুমে নতুন হিসাবে দেখা যাবে লেগানেস, এসপানিওল আর রিয়াল ভায়াদোলিদ। পরের দিন অর্থাৎ শুক্রবার শুরু ইংলিশ প্রিমিয়ার লিগের 2024-25 মৌসুম। ইপিএলও খেলবে নবাগত 3 দল। একই দিনে মাঠে গড়াবে ফ্রেঞ্চ লিগ 1-এর খেলা। 17 আগস্ট থেকে শুরু ইটালিয়ান লিগ সেরিয়া। আর সবার শেষে 23 আগস্ট মাঠে গড়াবে জার্মান বুন্দেসলিগা। সেখানে খেলবে 2টি নতুন ক্লাব। আত্মহত্যা নয়, ট্রেনের ধাক্কায় মারা গেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার গ্রাহাম থর্প। তাদের দাবি, নিজের বাড়ির কাছে একটি ট্রেনের ধাক্কার পর তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান, ঘটনাস্থলে মারা গেছেন থর্প। ইচ্ছে করেই তিনি ট্রেনে ঝাঁপ দিয়েছেন কিনা সে বিষয়ে আজ থেকে তদন্ত শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে প্রথমে তার স্ত্রী আমান্ডা জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন থর্প। 2022 সালেও একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন, তখন কয়েক মাস হাসপাতালে ভর্তিও ছিলেন। 1993 সালে জাতীয় দলের হয়ে অভিষেক হওয়ার পর খেলেছেন 100টি টেস্ট। তাছাড়া বাঁহাতি এই ব্যাটার একদিনের ম্যাচ খেলেছেন 82টি। শেষ করছি এখন চারদিক।